নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আশাপূর্ণা দেবীর নবাগতা গল্পটা পড়ে শোনাবো আপনাদের। আশা করছি গল্পটা বেশ ভালো লাগবে আপনাদের। শুরু করছি আজকের গল্প নবাগতা। 2 ছড়া করে ফুলের মালার যোগান দিতে হয় মালিকে। নিত্যকার বরাদ্দ। পুরুষানুক্রমে চলে আসছে এই প্রথা, এর আর ব্যতিক্রম হয় না। মালিরাও পুরুষানুক্রমে এ বাড়ির খাতায় নাম লিখে রেখেছে। সারা বৎসর ধরে প্রকৃতি দেবীরও যোগান আছে সুগন্ধি সম্ভারের। বেল আর মল্লিকা, জুথি আর রজনীগন্ধা, বকুল আর হেনা, কেউ না কেউ আসর বজায় রাখে। নিতান্তই যখন হিমের হাওয়ায় সুবাসিনীদের পাত্তা মেলে না, তখন আছেন কুন্দ। গন্ধ না থাক, গোড়ে মালার পাটটা থাকা চাই। অশোকার শাশুড়ির দিদি শাশুড়ি মধুবালা দেবী, যার পায়ে ছিল বেঁকি মল, আর হাতে বাউটি, নারকোল ফুল, যশম, মুরকি মাদুলি। তিনিও তিলের তেলে জবজবে চুল পেটি পেরে আঁচড়ে বেনে খোপায় জড়াতেন মল্লিকার গোড়ে। কালের পরিবর্তনের সঙ্গে দ্রুত পরিবর্তন হচ্ছে নারীর রূপচর্চার। বেনে খোপা থেকে 100 গুছির বসন্ত বাহার। তার থেকে কিছুটা আধুনিকা অশোকার শাশুড়ি পরিপাটি করে বেঁধেছেন ফিরিঙ্গি খোপা, টুপি খোপা। আর অশোকা খোপাই বাঁধে না, ঢলকো করে হাত ফিরিয়ে রাখে। পিঠের ওপর দোলে সেই খোপার ভগ্নাবশেষ। কিন্তু ফুলের মালাটি ঠিক আছে। বনেদি বড়লোকের বাড়ি। দোল দুর্গোৎসব আর 12 মাসে 13 পার্বণ করবার নিরেট বনেদি বড়লোক নয়। আরাম, আয়েশ আর বিলাসিতার বনেদে গড়া বংশ। পৃথিবীটা যে উপভোগের জায়গা, এ তথ্যটা যেন বড্ড বেশি জেনে ফেলেছে এরা তাই সেকেলে বড় মানুষের মতো মার্বেল পাথরের মন্দির বাঁধিয়ে দিয়ে ফুলের মালার যোগান রাখত না পাথরের বিগ্রহের গলায় দোলাতে। সুন্দরী তরুণীর কবরীতে পুষ্পমাল্যের বেষ্টনীর যা সৌন্দর্য, সে সৌন্দর্য উপভোগ করবার মতো শৌখিন অনুভূতি কজনের থাকে? সে অনুভূতি এদের ছিল বংশানুক্রমে। এ বাড়ির বউদের সাজ আছে, কাজ নেই। সকাল থেকে কলহ করে, গাল গল্প করে, দাসীর হাতের সাজা বাটা ভর্তি পান খেয়ে আর পালঙ্কে গড়াগড়ি দিয়ে দিনটা কাটিয়ে দেওয়া নিয়ে কথা। বিকেল পড়তেই সাজের পালা। স্বর্ময়েদা রূপটান, চিরুনি গন্ধ তেল আর ফুল কোঁচানো শিমলে শান্তিপুরের শাড়ি নিয়ে ব্যস্ততা পড়ে যেত তখন। সাহায্য করতে আছে মাথাপিছু খাস ঝি একটা করে। কোলের ছেলে মানুষ করতে থাকতো আলাদা ঝি। এ শুধু সৌন্দর্যের খবরদারি করবার। অশোকাই প্রথম এ বাড়ির হাওয়াটা কিছু বদলেছে। প্রসাধনের নিভৃত নিরালায় একটা কুদর্শন দাসীর সান্নিধ্য ওর অসহ্য। 100 গুছির খোঁপাও বাঁধে না, পানও খায় না বাটা ভর্তি করে। ওর স্নো পাউডার, লিপস্টিক, কুমকুমের প্রসাধন ভাণ্ডারে দাসীর প্রয়োজন কিসের? নিতান্তই আত্মনির্ভর জিনিস এখনকার। তাছাড়া আবার নিজের হাতে বিছানা না পাতলে ঘুম ভালো হয় না ওর। স্বামীর খাবার পানকটি নিজে না সাজলে তৃপ্তি হয় না। খাবার কাছে বসে হাত পাখা দিয়ে বাতাস করতে না পেলে যেন মনে হয় দিনটাই মিথ্যে হয়ে গেল। তাই অশোকার চালচলনটা কিছু স্বতন্ত্র। জ্যাঠশাশুড়ি নীলনয়না দেবী এই ছোট ঘরের মেয়ের গরিবিয়ানা চাল দেখে আড়ালে নাসিকা কুঞ্চিত করেন, আর সামনে সকলকে শুনিয়ে শুনিয়ে বলেন, এইবার এ বাড়ির চালচলন
হালতি বালতির বাড়ির মতন হতে আরম্ভ করল। হবে না কেন? যেমন ঘরের হাওয়া এসেছে এ বাড়িতে। যেমন ঘরের মেয়ে বলে আইনের পেঁচে ফেলতে চান না নিজেকে। যতই হোক, অশোকাই যে বর্তমানে খোদ গিন্নি, এটা তো অস্বীকার করবার উপায় নেই। কিন্তু হাওয়ার ওপর তো তর্ক চলে না। কিন্তু বিকেলবেলা মালাচন্দন ঢাকাই শান্তিপুরি শাড়িতে সেজে তিনতলার ছাদে কর্তাদের আমলের গাঁথানো পাথরের বেদিতে বসে স্বামীর প্রতীক্ষা করার অভ্যাসটা নিতান্তই এদেরই মতো। ওর মধ্যে আর নতুনত্ব আনতে পারেনি অশোকা। তাছাড়া আর করবেই বা কি? কর্মলেশহীন অলস জীবনের বাইরে যে আরও কিছু আছে, সে কথা কবে শিখল অশোকা? 15 বছর বয়সে এ বাড়িতে এসেছে। লেখাপড়া যা শিখে এসেছিল নাটক নভেল পড়তে পারার ঊর্ধ্বে নয়। কাজেই সমস্ত মন বুদ্ধি চিন্তা সেই একটি মানুষকে কেন্দ্র করেই ফুটে থাকে সূর্যমুখী ফুলের মতো। তবে অশোকার ভাগ্য ভালো। প্রতীক্ষার শেষে, সহনীয় প্রতীক্ষার শেষেই ওর দেবতার দর্শন মেলে। অসহনীয় প্রতীক্ষার শেষে খোঁপার মালা খুলে নিয়ে টুকরো টুকরো করে বাগানে ছুঁড়ে ফেলে দিয়ে আছড়ে এসে বিছানায় পড়তে হয় না নিঃসঙ্গ একক বিছানায়। মধুমালা দেবীর আমল থেকে যা চলে আসছে এ বাড়ির বউদের। দাসী নইলে চলতই বা কি করে তাদের? সারা রাত্রি একলা ঘরে পাহারা দেবে কে, দাসী না থাকলে? অশোকার পাহারাদার প্রদ্যোৎ নিজে। সন্ধ্যা হলে সেই যে 3 তলায় উঠে আসে, আর তাকে নামানো যায় না। প্রদ্যোৎ এ বংশের ব্যতিক্রম। পুরুষ চিত্তের সমস্ত আবেগ ওর নিতান্তই অগ্নিনারায়ণ সাক্ষী করা বিবাহিতা স্ত্রীকে ঘিরে। অশোকাকে ও সেতার বাজাতে শেখায় সারা সন্ধ্যা ধরে। পিতৃপুরুষের রক্তের ধারা কিছুটা আছে বইকি, আছে এই সুরের প্রতি অনুরক্তি। কিন্তু হিসাবি ছেলে, পিতৃপুরুষের মতো সেই অনুরক্তির পেছনে উন্মাদের মতো অর্থ ব্যয় করবার মতো বোকা নয়। সোনার চাইতে শেখার শখ ওর বেশি ছিল। এখন শখটা সঞ্চারিত হয়েছে শেখা নয়। নীলনয়না তাই মিনিটে মিনিটে ঘৃণায় লজ্জায় কণ্টকিত হতে থাকেন। বউয়ের আঁচল ধরা পুরুষ মানুষ যেমন অসহ্য, তেমনি অসহ্য ঘরের বউয়ের বাইজির মতো আচার আচরণ। প্রতি পদে নিজেদের আমলের সঙ্গে তুলনা করে হতাশায় ক্ষোভে ক্ষতবিক্ষত হন নীলনয়না। সন্ধ্যার অন্ধকারে চুপি চুপি সিঁড়িতে উঠে যান, বেহায়াপনা কত দূর এগোতে পারে তার হিসাব নিতে। 3 তলার ছাদের মাঝখানে ছাতার মতো গড়নের ঢালু ছাদ দেওয়া মার্বেল পাথরের গোল বেদিটায় ওরা দুজনে বসে, প্রদ্যোৎ আর অশোকা। যেখানে সারা বিকেল আর সারা সন্ধ্যা একলা বসে থাকতেন নীলনয়না। প্রসন্ন নারায়ণের পায়ের ধুলো পড়ত বই কি, কদাচিৎ কখনো পড়ত না এমন নয়। সেই অনিশ্চিত একদিনের আশায় আগুনের মতো গায়ের রঙের সঙ্গে মিলিয়ে আগুন রঙা রেশমি শাড়ি পরে আর পদ্মপাতা খোঁপায় মল্লিকার মালা জড়িয়ে পাথরের মেজে ভেলভেটের আসন পেতে বসে থাকতেন নীলনয়না। হাল ফ্যাশানি মেয়েদের মতো বই খাতা নিয়ে অথবা গান বাজনা নিয়ে সময় কাটাবার উপায় ছিল না, তাই সময় কাটত দীর্ঘশ্বাসে। গোল বেদির খিলেনে খিলেনে সেই দীর্ঘশ্বাস কি পুঞ্জীভূত হয়ে নেই? হতাশ বিক্ষুব্ধ বেদনা মর্মরিত বহু সন্ধ্যা আর রাত্রির সাক্ষ্য। বাগানের আনাচে কানাচে সেই স্তূপীকৃত গোড়েমালার ধ্বংসাবশেষ কি এখনো খুঁজলে মেলে? মধুমালার আমল থেকে যা জমা হচ্ছে। মধুমালার তবু সন্তান ছিল,
সন্তান ছিল তারাসুন্দরীর, গিরিবালার আর বসন্ত মঞ্জরীর। যৌবনের জ্বালা স্তিমিত হয়ে এসেছিল তাদের, কিন্তু নিঃসন্তানা নীলনয়নার প্রখর যৌবন মধ্যাহ্ন সূর্যের মতো জ্বলে নিজেকেই পুড়িয়ে মেরেছে শুধু। অশোকাও আজ পর্যন্ত নিঃসন্তান, তবু একটি স্নিগ্ধ দীপ্তি ওর মুখে। দাহ নয়, দীপ্তি। ভস্মাবশেষ নীলনয়না নতুন করে পুড়ে মরছেন সেই দীপ্তিতে। প্রদ্যোতের হাসি গল্পে উচ্ছ্বসিত অশোকার কলহাস্য মুখরিত হয়ে ওঠে গোল খিলানের খোপে খোপে, আর সিঁড়ির অন্ধকারে দাঁড়িয়ে অবশ হয়ে আসে নীলনয়নার হৃৎপিণ্ড। অশোকা যেন কি সর্বনাশ করতে বসেছে। প্রথম দর্শনের আদর সোহাগের পালা শেষ হয়ে যখন সেতারের ঝঙ্কার শুরু হয়, তখন নিতান্ত বিরক্ত হয়েই নেমে যান নীলনয়না। ঘরের বউয়ের এই বাইজির মতো আচার আচরণ তার অসহ্য। তার এই অসহ্যপনায় সায় দেবার মতো লোকেরও অবশ্য অভাব নেই এত বড় বাড়িটায়। বয়সকালে যাদের দিকে কোনোদিন তাকিয়ে দেখেননি নীলনয়না, আজ তাদের ডাক পড়ে তাঁর সান্ধ্য সভায়। এই সময়টা যে ওরা কিছুতেই নামবে না, না অশোকা না প্রদ্যোৎ, সেটা নিশ্চিত জানা বলেই এখনকার আসরটা জমজমাট। বৌমা এবাড়ির মুখ হাসালো। এবাড়ির বিরাট মহিমায় মহিমান্বিতা নীলনয়না রূপোর পানের বাটাটা কোলের গোড়ায় টেনে নিয়ে বিষ হাসি হেসে বলেন, ঘরের পয়সা কেন বাইরে যাবে? তাই খোকা আমাদের বউকে বাইজি করে তুলে পয়সা বাঁচাচ্ছে। সভার সদস্যদের মধ্যে পুরনো আমলের বামুন দিদি আছেন এক সদস্যা। নিরামিষ ঘরের ভার ছিল তার হাতে, এখন হস্তান্তরিত হয়েছে তার বিধবা মেয়ে নারানীর কাছে। বামুন দিদির অবসর এখন প্রচুর। মানুষটা বোকা গোছের, তাই প্রতিবাদ করে বসতে বাধে না ওর। নীলনয়নার মন্তব্য শুনে বলে, তাই বা কেন বড় বউ ঠাকরুন? এখন তো ঘরে ঘরেই হয়েছে গান বাজনা। এখনকার কথার তুলনা বামুন ঠাকরুন, যেমন পদে আছো থাকো, বড় কথা কইতে এসো না। হালতি বালতি ঘরের মতন চালচলন কখনো চলেছে এ বাড়িতে? চিরদিন রাজা রাজরার চালে চলে এসেছে সবাই। তখনকার কথা একবার ভাবো দিকিনি। বলি, কেউ তো আর তোমরা নতুন আসনি। কি জমজমাট বাড়ি, পুরুষদেরই বা কি বলবালাও। আর খোকা, ছি 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 ছি। ঘৃণায় নাক সিটকে দুটো পান আর এক মুঠো দোক্তা মুখে ফেলে দিয়ে নীলনয়না বলেন, খোকা একেবারে হদ্দ করলো আমাদের। এ বংশে যে এমন মেনিমুখ বেটা ছেলে জন্মাবে তা কখনো ভাবিনি। কর্তারা ওপর থেকে দেখে বোধহয় হাসছেন। জ্ঞাতি ননদ শশীমুখী বলেন, তা যা বলেছ, কেলেঙ্কারি একেবারে। সেই বিকেলবেলা এসে ওপরে উঠেছে প্রদ্যোৎ। ও মা, কি ঘেন্না! যাই বলো বড় বউ, পুরুষ মানুষের একটু বারটান না থাকলে যেন স্বাদ থাকে না। ব্যঞ্জনের স্বাদ করতে যেমন লঙ্কা মরিচের জ্বলুনি একটু চাই। চিরদিনের আশ্রিতা শশীমুখী। অনেক দিনের অনেক লঙ্কা মরিচের ইতিহাস তার জানা। তাও যদি তোমার আমার মতো রূপ থাকতো। তোমারটা নিতান্ত অনুপ্রাস হিসেবেই ব্যবহার করেন নীলনয়না। আদ্ধির সেমিজ আর ফরাসডাঙ্গার থান পড়া নিভাঁজ নিটোল নিজের শরীরটির দিকে একবার চোখ বুলিয়ে হেসে উঠে নীলনয়না বলেন, ওই রূপেই তদ্গত খোকা। দেখতো যদি সেকালের কুসুম কীর্তনী কিংবা কিশোরী বাইজিকে, রূপ তো চক্ষে দেখেনি। বামুন ঠাকরুনের কথা কওয়াই চাই, তাই বলে ওঠেন, এ তোমার অসঙ্গত কথা বড় বউ ঠাকরুন। খোকার কি পয়সার অভাব আছে? ইচ্ছে করলে কর্তাদের মতন সবই করতে পারে।
গুরুর দয়া যে কুপথে মন যায়নি। আবার বকবক করে মরছ বামুন ঠাকরুন। লোকের বাড়ি ভাত রেঁধে দুটো অন্ন জুটিয়ে এসেছ। সভ্যতা সৌষ্ঠবের জানো কি? তখনকার মতো চুপ করে যান বামুন ঠাকরুন। কিন্তু সভ্যতা সৌষ্ঠব সম্বন্ধে খুব যে অবহিত হন এমন নয়। নীলনয়নার মাধবী সন্ধ্যা এখন আর দীর্ঘশ্বাসে মুখর নয়, অনুগত কৃপা প্রার্থিনীদের কলগুঞ্জনে মুখর। কিন্তু বাড়াবাড়ি আর সহ্য হয় না। প্রদ্যোৎ নাকি মাস্টার রাখছে বউকে লেখাপড়া শেখাতে। কিন্তু নীলনয়নার কি সব প্রতিপত্তি শেষ হয়েছে? স্বামী না হোক, এ সংসারটা কি একদিন হাতের মুঠোয় ছিল না তার? তবে মুখ বুজে এত অনাচারী বা সহ্য করবেন কেন? মধ্যাহ্নের আসরে ডেকে পাঠালেন একদিন অশোকাকে। দিনের ঘুম থেকে উঠে এসেছে অশোকা, নীলাম্বরীর শিথিল আঁচল গায়ে জড়ানো, দুই চোখে জড়ানো গত রাত্রির জাগরণের ক্লান্তি। নীলনয়না এমন বুড়ো হননি যে এসব চিনতে ভুল হবে। সর্বাঙ্গ আর একবার নতুন করে জ্বালা করে উঠল তাঁর। বললেন, এসব কি শুনছি বৌমা? কি শুনছেন বড়মা? থতমত অশোকা প্রশ্ন করে। এইসব মাস্টার রাখারাখির কথা। আমি বলে দিচ্ছি, এ বাড়িতে ওসব চলবে না। এখনো আমি আছি। কিন্তু বড়মা, লেখাপড়া ভালো করে শিখিনি বলে রাগ করেন যে। ঢাঙার করো না বাছা, রাগ করবেন? রাগ কি আর আছে ওর শরীরে? সেসব ছিল তখনকার আমলের বাবুদের। খোকার হালচাল দেখলে লজ্জায় মাথা কাটা যায় আমাদের। ছি ছি, এ বংশের ছেলে হয়ে 24 ঘন্টা বউয়ের আঁচল ধরে বসে থাকা। এ বংশ বলেই তো ভয় করে বড়মা। অশোকা মুখ তুলে পরিষ্কার গলায় বলে, এ বংশের ইতিহাস তো আমার শুনতে বাকি নেই। তবুও সে ভালো ছিল বাছা, ঢের ভালো। সে তবু পুরুষের পৌরুষ ছিল। যাগ্গে, আমার এই সাদা কথা, এ বাড়িতে ওসব চলবে না। বউ নিয়ে আদিক্ষেতা এ বাড়ির কেউ কখনো করেনি। অশোকা ধীরে ধীরে সরে যায়। নীলনয়না ডাকিয়া পাঠান বাড়ির সরকারকে। আপনাদেরও বলি সরকার মশাই, বাড়ি যে একেবারে মঠ মন্দির হয়ে উঠল। সরকার মশাই অবাক হয়ে মাথা চুলকোতে শুরু করেন। বলছি, আমোদ আহ্লাদ ফুর্তি টুর্তি কি পৃথিবী থেকে উড়ে গেছে? আপনি বিচক্ষণ লোক, কত আর বোঝাবো আপনাকে। খোকা আমার সুছেলে, আমার ভয়ে মুখটি ফুটতে পায় না। কিন্তু বেটা ছেলে, স্বাদ আহ্লাদ কি নেই? বিশেষ তো এ বাড়ির বেটা ছেলে। মুচকে একটু হাসলেন নীলনয়না। সরকার মশাই আমতা আমতা করে বললেন, তাহলে কি করতে বলেন? কি আর বলবো, নতুন কিছুই নয়। বাগান বাড়িটা ঝাড়া মোছা করান। ভালো গাউনি কীর্তুনি নিয়ে এসে দুদিন জলসা টলসা দিন। কেবল বাড়ি বসে থেকে থেকে ছেলের আমার স্বাস্থ্য খারাপ হয়ে গেল যে। কিন্তু বড়মা, খোকাবাবু রাগটাগ করবেন না তো? রাগ যাতে না করে সেই কৌশল করবেন, সেটুকু বুদ্ধি আপনার ঘটে আছে আশা করি। সে আমলে আপনিও তো কম ঘুঘু ছিলেন না। নীল নয়নে নীলাভ আগুন জেলে উঠে যান নীলনয়না। আর প্রতীক্ষা করতে থাকেন দিনের পর দিন। কবে অশোকার প্রতীক্ষা শেষ হবে দীর্ঘশ্বাসে। সেই দীর্ঘশ্বাস গোল খিলানের ফাঁকে ফাঁকে জমা হবে অনেক দিনের সঞ্চিত দীর্ঘশ্বাসের সঙ্গে। পুরনো বাগান বাড়ির তালাবন্ধ ঘর আবার আলোয় ঝলমল করে ওঠে। কাঁচের গ্লাসের ঠুনঠুন আওয়াজের সঙ্গে নর্তকীর নূপুর নিক্কণ শোনা যায়। 3 তলার ছাতে মার্বেলের বেদিতে বসে সে শব্দ কানে আসে। কানে আসে শুধু রাত্রি যখন গভীর হয়।
বাইরের আর সব শব্দ কমে আসে। খোকার আবার এ কি হলো বউ? একগাল হেসে প্রশ্ন করেন শশীমুখী। আরে ভাই, বাঘের বংশে বাঘই হয়। এতদিন চাপা ছিল বই তো নয়, ছিল আমারই ভয়ে। এখন যতই হোক বড় হচ্ছে। সান্ধ্য আসর মুখর হয়ে ওঠে খোকার নতুন কীর্তির বর্ণনায়। এই আসরে একদিন অশোকাকে ডেকে পাঠালেন নীলনয়না। দাসীকে বলে দিলেন, ডেকে আন বৌমাকে। আহা, মরে যাই। বাছা মুখ শুকিয়ে বসে আছে। কাছে এনে দুদণ্ড দুটো ভালো কথা, ঠাকুর দেবতার কথা বলি। কপাল দেখো না, দুদিন স্বামী সুখের আস্বাদন পেয়ে। অশোকা ডাক শুনে নেমে এলো নাকি আসছিল কে জানে। সাজসজ্জায় যেন একটু বেশি অসাধারণত্ব। এসো বৌমা, কোথায় একলাটি বসে আছো? এখানে এসে বসো খানিক। ফিরে এসে বসবো বড় মা। ফিরে এসে যাচ্ছ কোথায়? অবাক হয়ে প্রশ্ন করেন নীলনয়না। বাগান বাড়িতে। বিমলা, দেখতো বাইরে গাড়ি এসেছে কিনা। তুমি বাগান বাড়িতে যাবে? নীলনয়নার আর কথা জোগায় না। যাব বই কি বড় মা, এই বেলা সাবধান না হলে আবার ভবিষ্যতে কার সুখের ঘরে আগুন জ্বালাতে যাব হয়তো। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে, এরকম আরও অনেক গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।